তবে হত্যা, খুন, গুম, চাঁদাবাজি, রাহাজানি এবং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নষ্ট করা হচ্ছে। এটা কিসের লক্ষণ? কিসের আলামত? এটা আসলে কি বাংলাদেশে নির্বাচন হবে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ আপনি যেটা বললেন, আমরা তো শুরু থেকেই সংশয় প্রকাশ করে আসতেছি যে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা। তারা যে ঘোষণাটা দিয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তারা নির্বাচন করবে, 17 তারিখ নাকি কত 19 তারিখ বলেছে। আপনি দেখেন সবে মাত্র আগস্ট মাস, আগস্ট মাস, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যথেষ্ট সময়। এই যথেষ্ট সময়ের মধ্যে এই যে কূটবুদ্ধি সম্পন্ন জামাত, এরা যে কি কি ঘটাবে তার একটা উদাহরণ আপনাকে আমি দিই। চরমনায়ের পীরকে দিয়ে বিএনপিকে যেভাবে গালিগালাজ তারা 1.5 মাস যাবত শুরু করেছে, আপনি দেখতে পাচ্ছেন। চরমনায়ের পীর কিন্তু এর আগে কোনোদিনই বিএনপিকে এভাবে গালিগালাজ দেয়নি, এভাবে গালাগালি কোনোদিনই করে নাই। কিন্তু এরা কেন শুরু করলো? জামাত কিন্তু গালাগালি সরাসরি এভাবে নামে নাই, তারা অন্যভাবে 2-4 জন বলে এরকম স্ট্রিক্টলি অফিসিয়ালি, মানে দলের প্রধান হিসেবে গালাগালি কিন্তু বিএনপিকে করে নাই। কাকে নামিয়েছে? এই চরমনায় পীরকে। কোন চরমনায়ের পীর? যে পীর বলেছিল, হে আল্লাহ, জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। ময়মনসিংহ টাউন হল মোড়ে পানির ট্যাঙ্কির নিচে লম্বা একটা ওয়াল দেয়াল আছে, সেখানে আমি মাসের পর মাস না বছর পর বছর এই লেখাটা দেখেছি। এই সেই চরমনায়ের পীরের ইসলামী শাসন আন্দোলন, যারা তখন এখন তো লেখে ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আগে লিখতো ঈশা আন্দোলন, ই রসই তালিবাস লিখে রাখতো তারা। তো এই যে যে এরা যে একীভূত হয়ে গেল, এটা আপনি কিভাবে দেখতেছেন নির্বাচন হওয়ার জন্য? অবশ্যই না। এটা কোন চরমনায়ের পীর যে বলতেছে যে আমি বাংলাদেশকে আফগানিস্তান বানাবো? আবার শুনলাম যে জামাতেরা সরাসরি তারা বলে দিয়েছে যে তারা এই শর্ত না হলে নির্বাচন মানবে না। অলরেডি তারা গত রাত্রে হঠাৎ করেই তারা বৈঠক করেছিল, সেটা আমরা নিউজে দেখেছি। তো এগুলো আমার কাছে তো মনে হয় না যে তারা নির্বাচনে যাবে। কারণ নির্বাচনে গেলে তো এই যে যে জামাতের হাতে 6টি ব্যাংক দখলে আছে, 6টি তো ছেড়ে দিতে হবে। তারপর তাদের যা করতে হবে, তাদের তো ভিসি পত্র থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন সাবেক শিবিরের ক্যাডার। আপনি কি এটা ভাবতে পারেন? যারা বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে গবেষণা করে বা ছাত্র রাজনীতির সাথে জড়িত, যারা বাংলাদেশের ছাত্র রাজনীতি বোঝেন, তাদের কাছে এটা যদি আপনার 5 আগস্টের আগে বলা হইতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন একজন শিবিরের ক্যাডার, আমার মনে হয় শিবিরও এটা বিশ্বাস করতো না। কিন্তু এখন সেটা ঘটে গেছে। তাই এদের পরিকল্পনা যেভাবে চলতেছে, আপনি মনে করেন না, আমি আগেও বলেছি এখনো বলি, বাংলাদেশের যত এই মুহূর্তে আকাম কুকাম, এক ভাষায় বলে দিলাম আর কি, যত রকম ঝামেলা হচ্ছে এর 95% ঘটনার পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে এই জামাত আছে। যে কোনো মূল্যে সে নির্বাচন রুখে দেওয়ার চেষ্টা করবে, সরাসরি সে বলবে না। আর সরাসরি বলবে না নির্বাচন হতে দিব না, কিন্তু তারা দেখেন কি বলতেছে, যে এই শর্ত না মানলে নির্বাচন করতে দিব না। এইভাবে বলে মানেটা কি? যারা ভোট নাই বলে বুক ফাটাইলো, চিৎকার করলো, চেঁচামেচি করলো, শিবপাঞ্জির মতো বুকের পাটা মানে ছাতি ফাটিয়ে ফেললো, হাত থাপড়িয়ে মাটিতে মাথা ঠেকালো, মাথা একেবারে মনে হয় মাথা মাটাই ফেলবে, এরকম চিৎকার, নির্বাচন চাই, গণতন্ত্র চাই, নির্বাচন চাই, গণতন্ত্র চাই, কত কথা, ভোট চাই। এখন তারা ভোটের নাম নিলে কুত্তার মতো, কুত্তার যে জলতাঙ্ক রোগ হলে কুত্তা পালায় যায়, সেভাবে পালায় যায়। সুতরাং আমরা তাদের সন্দেহ করতেই পারি, সন্দেহ করাটা অস্বাভাবিক কিছু না। ডক্টর ইউনূস আমরা কিভাবে বিশ্বাস করবো? দুটোই মিথ্যাবাদী, দুটোই ফ্রড, দুটোই হিপোক্রেট, দুইটা শক্তি। একটা হচ্ছে এই এনজিওর দোকানদার, আমি দুঃখিত এনজিওর দোকানদার বলার জন্য, এছাড়া আমার কোনো জি, ভাষা ফরিদ ভাই, এই ফরিদ ভাই, মুহূর্তে। আপনার এনজিওর দোকানদারের আগে আমি একটা প্রশ্ন জি বলেন। আপনাকে করি। আমি সাংবাদিক আব্দুল আজিজ একটা টক শোতে জি। এই প্রশ্নগুলা তুলেছিলেন। হুম, সোহরাওয়ার্দী উদ্যানে যে জামাতের যে বিশাল সমাবেশ করেছে, সেই হুম, হুম, সমাবেশে কিন্তু গজল হয়েছে, গান হয়েছে, জি, আপনার তারপরে আপনার ওরা ছোট নাটকও করেছে, হুম, বক্তব্য তো রেখেছে, সবকিছু জি, হয়েছে। জাতীয় সঙ্গীত হলো না কেন? জাতীয় সঙ্গীতটা কিন্তু হয় নাই। হুম। এই হবে কেন? প্রশ্নটা আজকে অন্যান্য দল তুলতেছে, কেন জাতীয় সঙ্গীত গাওয়ালো না? তারা তো বাংলাদেশটাই শোনেন, স্বীকার করে না। এ বিষয়ে কি এক্স্যাক্টলি, বলবেন? এই তো ধন্যবাদ আপনাকে। আপনি আমার উত্তর আপনি দিয়ে দিলেন। আমাকে প্রশ্ন যেটা করছেন আমার উত্তর ওটাই। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এই জামাতে ইসলাম, এই চরমনায় যারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং সেই সাথে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটাও বলতে হবে। এরা কেউ গণতান্ত্রিক নয়, এটাও বলতে হবে আমাদের। এটা বলতে যারা লজ্জা পায়, আমি জানি না কেন এটা লজ্জা পায়।
তাদের চরমনায় পীর তো সরাসরি বলেছে তারা শরিয়া আইন কায়েম করবে এবং আফগানিস্তান বানাবে বাংলাদেশকে। আর জামাত তো নিজেই বলে তারা শরিয়া আইন পালন করবে, করে দেখা। তো যারা শরিয়া আইন চায় তারা তো বাংলাদেশও চায় না। বাংলাদেশ না চাইলেই তো কেবল শরিয়া আইন পাওয়া সম্ভব। পৃথিবীতে যে দেশটা মনে করে আমরা শরিয়া আইন চালাবো সে তো গণতান্ত্রিক রাষ্ট্র হইতে পারে না। আর বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আপনি কিভাবে শরিয়া আইন চালাবেন? বাংলাদেশের মানুষ শরিয়া আইন চালাবে না বলেই তো মুক্তিযুদ্ধ করেছে। ইভেন বাংলাদেশের মানুষ তথাকথিত ইসলামী পাকিস্তানে থাকবে না বলেই তো মুক্তিযুদ্ধ করেছে। তাদের যদি শরিয়া আর ইসলাম এতই ভালো লাগতো তাহলে তো ৭১ মুক্তিযুদ্ধ হইতো না। তাহলে তো মানুষের এত লক্ষ মানুষ প্রাণ দিতে হইতো না, এত যুদ্ধ, এত ক্ষতি, এত জান মালের ক্ষতি হইতো না। এই দেশে মানুষ শরিয়া আইন চায় না। খোদ পাকিস্তান যারা এই দেশে শরিয়া আইন কায়েম করতে চায়, আপনার চ্যানেলের মাধ্যমে বলে দেই, পাকিস্তানে দুইটা কোর্ট আছে, একটা হচ্ছে ব্রিটিশ কোর্ট আর একটা হচ্ছে শরিয়া কোর্ট। কই একটা বিচার আজ পর্যন্ত শুনেছেন শরিয়া কোর্টে হয়েছে পাকিস্তানে? তো বাংলাদেশের এই রাজাকার আল বদর আল শামসের যারা রুহানি আওলাদ, তাদের পাকিস্তানিদের সাথে কি তারা বড় পাকিস্তানি? এই ৭৫ বছর বয়স হয়ে গেছে পাকিস্তানের, এবং নাম তার ইসলামী প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র পাকিস্তান। সেই পাকিস্তানে এই পাকিস্তানে একটা বিচার এখনো শরিয়া কোর্টে হয় না কেন? এই যে তারেক, এই যে মুফতি তারেক মাসুদ এসেছিল, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো জানে না। এগুলো আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলতে চায় না, লজ্জা পায়। কারণ তাদের মার্কেট কমে যাবে, তাদের টিভিতে ডাকবে না। তখন তাদের এই যে এরকম আপনি যেমন নিজের টাকায় নিজের খেয়ে ইউটিউবের মানে আপনার সম্পাদক হিসেবে থাকতেছেন, এডিটর হিসেবে থাকতেছেন নিজের খেয়ে, ওরকম আমরাও যেমন নিজের খেয়ে এখানে আসি। তো তারা তো তখন ভাতা পাবে না, ওই টকশো করে টাকা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, মানে তাদের ডাকবেই না। এই ভয়ে তারা এই সত্যগুলো বলে না। এই যে তারেক মাসুদ আসলো, একটা লোক কেন প্রশ্ন করলো না তোমরা ইসলামী পাকিস্তান, জামাত বাংলাদেশে ইসলামী পাকিস্তান কায়েম করতে চায়? এই জামাতের হেডকোয়ার্টার লাহোর। বাংলাদেশে কোন পার্টির হেডকোয়ার্টার অন্য দেশে? একটা মাত্র পার্টি, সেটা হচ্ছে জামাত ইসলাম। তার হেডকোয়ার্টার হচ্ছে লাহোরে। তার হেডকোয়ার্টার এখনো পাকিস্তান, তারা স্বীকার করে। আর এই ২৪-এ তথাকথিত এই ২৪শে জুলাই আন্দোলন, এটা তারা পালন করছে পাকিস্তানে। কি বুঝলেন এটা? তারা তো কোনোদিন ১৬ই ডিসেম্বর পালন করলো না। পাকিস্তানের দেশ, পাকিস্তান সরকার, পাকিস্তানের মানুষ কোনোদিন ২১শে ফেব্রুয়ারি পালন করলো না। কোনোদিন তো তারা ১৬ই ডিসেম্বর পালন করলো না, ২৬শে মার্চ পালন করলো না। হঠাৎ করে তারা ২৪শে, এই যে ৫ই আগস্ট পালন করা শুরু করলো। তালমে কুছ তো কালা হায়। আমি যে প্রশ্নটা করতেছিলাম, যারা এখানে ইসলামিক, এই যে যারা শরিয়া আইন কায়েম করতে চায়, এই চরমনায় খেলাফত মজলিস বা হেফাজতে পাকিস্তান, যেটাকে হেফাজতে ইসলাম নাম দিয়েছে, আসলে হেফাজতে ইসলাম নাম তারা দিয়েছে, এটা হেফাজতে ইসলাম নাম ইসলামের শরীয়ত সম্মত হয় না। ইসলামের পরিভাষা আপনি হেফাজতে ইসলাম দিতে পারেন না, কারণ ইসলাম রক্ষা করবে আল্লাহ, আর কেউ না। আর কেউ ইসলাম হেফাজত করতে আসবে না, এখানে বাংলাদেশে বানিয়ে ফেলেছে। তাই সেটা অন্য প্রসঙ্গ। শরিয়া আইন এত ভালো হতো পাকিস্তানে কেন? এক এত পাকিস্তানে মাদ্রাসা, এত মৌলবী, বাংলাদেশে এসে চার বিয়ে করার ফতোয়া দিয়ে গেল কালকে। সেই মৌলবীকে কেউ প্রশ্ন করলো না কেন যে আপনার দেশে শরিয়া কোর্ট থাকতে কেন আপনারা সিভিল কোর্টে যান, কেন আপনারা ব্রিটিশ কোর্টে যান, কেন শরিয়া কোর্টে গেলেন না? তো বাংলাদেশে যারা শরিয়া আইন করতে চায়, এটা হচ্ছে বদমাইশি, এটা হচ্ছে ভণ্ডামি, হিপোক্রেসি, মুনাফেকি। কোনোদিনই বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না। আমি লিখে দিতে পারি আপনাকে, বাংলাদেশের মানুষ, আমি লিখে দিতে পারি, গণভোট দেন কেউ শরিয়া আইনে, ওই যে যতই পিউ কি রিসার্চ নাকি ইত্যাদি ইত্যাদি বলেছে, আপনি বলেন শরিয়া আইন কায়েম করতে, ভোটে তারা আসুক, গণভোট দেখ, বিপুল ভোটে তারা ফেল করবে। বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না। ওই জামাতের ৬টা ব্যাংক আর মধ্যপ্রাচ্যের টাকা এবং আরো ২-৩টা বিদেশি টাকা পাইলে এরকম অনেক বড় বড়ই দেখা যাইতে পারে। তো আপনাকে বলি, এরা নির্বাচনে যেতে চাইবে না, কারণ নির্বাচনে গেলে তারা যে ক্ষমতায় না গিয়ে ক্ষমতা উপভোগ এবং ভোগ, এই সুযোগটা তো তাদের হাতছাড়া হয়ে যাবে। তাই তারা নির্বাচন চাইবে না, নির্বাচন বানচাল করতে। আপনি হয়তো জানেন আজকে কিন্তু বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা, একেবারে উপদেষ্টা, খালেদা জিয়ার উপদেষ্টা পদমর্যাদায়, তিনি কিন্তু গতকাল নাকি পরশুদিন বলেছেন জামাতিদের ব্যাপারে তিনি যে কথা বলেছেন, ওগুলো এখন আপনার এখানে ভাষায় প্রকাশ করা যাবে না, ব্যান হয়ে যাবে সম্ভবত। কারণ সে অলরেডি জামাতিদের যেখানে ইচ্ছে সেখানে পেটাইতে বলছে। তারপরে কি বলছে এটা বললাম না, তাহলে এটা বিতর্কিত হয়ে যাবে। আপনারা লাইভে গেলে সেটা পাবেন। জামাতিদের চেহারা এই বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে, বিএনপিরাই বুঝে ফেলছে। তো বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারে নাই। তবে নির্বাচন যারা বানচাল করার জন্য, ডক্টর ইউনূস, এনজিও গ্রামের দোকানদার, এনজিও মহাজন এবং জামাত মিলে যে আহ, অপপ্রয়াস চালাচ্ছে নির্বাচন ক্যান্সেল করার জন্য, বানচাল করার জন্য, বাংলাদেশের জনগণ এটা রুখে দেবে। এবং এদের খুব ভালো হবে না, এদের এদের শেষটা ভালো হবে না। এদের শুরুটাও যেমন প্রতারণাময়, শুরুটাও যেমন আপনার রক্তাক্ত, এদের শেষটাও দেখবেন কি পরিণতি হয়। কারণ বাংলাদেশের জনগণ, বারবার আমি বলি, বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এক বছরে ৬টা ঋতু পরিবর্তন হয়, সকালে বিকালে, এখানে আবহাওয়া ঠিক নাই, নদীমাতৃক দেশ, এখানে মৌলবাদীরা শেষ মুহূর্ত। হ্যাঁ, তবে একটা ঝুঁকি থেকে যায়,
সেটা হলো কি, আন্তর্জাতিক ভাবে যদি সহযোগিতা পায় এই দেশটা একটা ব্যাটল গ্রাউন্ড হয়ে যাবে, এবং সেটার সম্ভাবনা আছে। আমি আবারও বলি যে বাংলাদেশটা আফগানিস্তান হবে না, বাংলাদেশটা ইরান হবে না, কিন্তু যা হবে তা হলো বাংলাদেশটা একটা যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হবে, বিভিন্ন পরাশক্তি এবং মৌলবাদীদের একটা সংঘর্ষের স্থান। এখানে আবার নতুন করে কোনো কিছু হয়ে যেতে পারে, ঠিক যেটা আফগানিস্তানে ঘটেছে, যুদ্ধ, গৃহযুদ্ধ, সেটা বাংলাদেশে হতে পারে। কিন্তু এই দেশে শরিয়া আইন কোনোদিনই বাংলাদেশের জনগণ মেনে নেবে না, নেয় নাই, নেবেও না। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনার কলিমুল্লাহ স্যার ঘুরে গ্রেপ্তার হয়েছিলেন, রাত্রে আমার একটা মেসেজ বলবো পাঠিয়ে দিয়ে গেছিলেন। সেটা হলো মেসেজটা হলো, আপনি জানেন চীনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন, জি, রাশিয়ার প্রেসিডেন্ট আসতেছেন। চীন, ভারত এবং রাশিয়া একটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা যা শুনতে পাচ্ছি যে আমেরিকা যে বাংলাদেশে অবস্থান নিচ্ছে বা বাংলাদেশে ঘাঁটি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধেই এরা 3 দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রাত্রে তার অনুষ্ঠানটি দেখার জন্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ওই যে কলিমুল্লাহ স্যার যে বলতেন এই সরকার পড়ে যেতে পারে, এটাই কিন্তু আসল ঘটনা। তো এই যে যে 3 শক্তি, সরাসরি আমরা এখানে 2টি পরাশক্তি এবং ভারত পরাশক্তির দাবিদার, এই 3টি শক্তি, 3টি মহাশক্তি, এই 3টি শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কি কারণ? কারণ হচ্ছে তারা আমেরিকার ঘাঁটি বাংলাদেশে মেনে নেবে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে আপনার প্রতিপক্ষকে ঘাঁটি করতে দেবেন না, যেটা রাশিয়া ইউক্রেনে করতে দেয়নি। এখন রাশিয়া জিতেছে না হেরেছে না ঠকেছে, রাশিয়াকে যুদ্ধে নামিয়ে রাশিয়ার অবস্থা খারাপ করে ফেলেছে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেটা মেনে নিবে না। তো এই যে যারা এটা এখানে করতেছে, এই 3 শক্তি যখন ঐক্যবদ্ধ হবে এবং এটা যদি টিকে যায়, তাহলে ইউনূস সরকারকে বিদায় নিতে হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। এখানে ঘাঁটি করা তো দূরের কথা, একেবারে ইউনূস সরকারকে, এনজিওগ্রাম সরকার যারা আছে তাদেরকে গাট্টি মুচকা বেঁধে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আর না হলে জনগণের হাতে এরা হাতে যদি পড়ে, জনগণ এদের পিছিয়ে ফেলবে। কারণ এরা দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, গণতন্ত্র এবং বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করেছে, কর্মক্ষেত্রের যে হাল, ব্যবসার যে হাল, এই দেশের জনগণ এদেরকে বরদাস্তি করবে না, এদের একেবারে স্ম্যাশ করে ফেলবে। মানে আমাদের জামুল করে ভাষায় বললে যে পেটে পাড়া দিয়ে নারী বুড়ি বের করে ফেলবে, এরকম অবস্থা সৃষ্টি হবে। আপনি যেটি কথাটা বললেন, রাশিয়া, চায়না এবং ভারত এরা যখন বৈঠকটা করবে এবং বৈঠক সফল হবে, আপনি নিশ্চিত থাকুন, তারপরেই কোন সরকার থাকবে, কোন সরকার আসবে তা আমি জানি না, কিন্তু এই ইউনূস সরকারকে আলবিদা জানিয়ে দিবে তারা, কোনো সন্দেহ নাই। কারণ আপনি বাংলাদেশের বুকে মার্কিন ঘাঁটি করার পরে তারা এখন আর এটাকে শেখ হাসিনার পতন হিসেবে দেখতেছে না। এই 3 দেশ আপনি দেখেন পরস্পর বিরোধী। ভারত আর চায়না, কত বছর পর নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন, তার মানে কি? তার মানেটা কি? চীনের সাথে আসলে চীনের যেত না। যেদিন আসিফ মনিরকে, পাকিস্তানের জেনারেলকে আমেরিকার হোয়াইট হাউসে মোটামুটি মাসালা চা কফি খাওয়ানো হয়েছে, সেদিনে আমি ধরে নিয়েছিলাম যে চায়না এবং ভারত রাশিয়া একটা কিছু ঘটাবে, একটা কিছু ঘটাবেই তারা। এবং এটা এইভাবে হবে, এত তাড়াতাড়ি হবে তা অনুমান করিনি। বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকারের পতন, এটা শুধু বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া, সরকারের পতন শুধু সেখানে সীমাবদ্ধ নেই। এখন এটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে এই দেশে, এবং ঘটবেই। ভালো হোক, সেটা ভালো হতে পারে, খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি, ভালো হতে পারে, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জি, ফরিদ ভাই, আমরা যে তথ্য পাচ্ছি সেই জায়গায় হচ্ছে যে আহ, আওয়ামী লীগ গত পরশু 2 দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মিটিং করেছেন, এবং আপনার খুব কাছের মানুষ অসীম কুমার উকিল আমাকে বলেছেন, অসীম কুমার উকিল মানে আমাদের অনুষ্ঠানে আসবেন, তো আমাদের কথা বলেছেন আর যে 2 দিন মিটিং আছে, এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো আসলে আওয়ামী লীগ মাঠে নামবে, এবং সেই সিদ্ধান্তের পাশে কিন্তু আমরা একই সাথে আমরা দেখতে পাবো যে আমেরিকা, ইন্ডিয়া এবং চীনের চাপ একই সাথে ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং আপনি আরেকটা 71 সালে মনে আছে রাশিয়া ভারত যেভাবে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, চীন ছিল না,
কিন্তু এবার চীন এসে দাঁড়াচ্ছে বাংলাদেশের পাশে। এই বিষয়গুলারে আপনি কি দেখছেন? আন্তর্জাতিক রাজনীতি কিন্তু বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো, এই বিষয়ে কি বলবেন? আনমিউট করতে হবে। আপনাকে আবারও ধন্যবাদ। এই কথাটা আমি তখন বলতে চাইনি, আপনি যেহেতু টেনে নিয়ে আসলেন। মানে আমি তাদেরকে সতর্ক করতে চাইনি। ঘটনা এটাই। তখন কিন্তু শুধুমাত্র রাশিয়া ছিল, মানে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, সোভিয়েত শক্তি, কারণ ভারত তখন এত বড় শক্তি না। ভারত তখন না অর্থনৈতিক ভাবে এত শক্তিশালী, না রাজনৈতিক ভাবে এত প্রভাবশালী। বিশ্ব রাজনীতিতে তার এত গুরুত্ব ছিল না, এমনকি অর্থনৈতিক ভাবেও সামরিক ভাবে এত গুরুত্বপূর্ণ ভারত 71 সালে ছিল না। তখন কিন্তু শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন ভারতকে সহযোগিতা করেছে, তথা আমাদেরকে সহযোগিতা করেছে। এখন কিন্তু যে চায়নাও কিন্তু এখন আগের চেয়ে অনেক শক্তিশালী, অর্থনৈতিক ভাবেও 71-এর চেয়ে অনেক শক্তিশালী। চায়নার এই মুহূর্তে সোভিয়েত ইউনিয়নের সাথে, মানে রাশিয়ার সাথে যদি বসে, ভারতের সাথে সাথে যদি বসে, এই উপমহাদেশের অনেক সমস্যা, অনেক অনেক বিষয়ে একেবারে সমাধান হয়ে যাবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এখন আমি জানি না তাদের এই বৈঠক সফল হবে কিনা, কারণ এর আগে আমরা দেখেছি ব্রিক্সের বিষয়ে সফল হয় নাই। কারণ হলো এমন কিছু ঘটেছে যে তারা আস্তে আস্তে দূরে সরে গেছে। বিশেষ করে ভারতও চায় না তাদের মধ্যে দূরত্ব বজায় রাখতে। কিন্তু আহ এইবার মার্কিন প্রশাসন যখন পাকিস্তানিদেরকে একেবারে জামাই আদরে তুলে ফেলছে, তখন কিন্তু মানে পাশার দানটা উল্টে গেছে বলতে কি, চালটা এখন ভিন্ন। আমেরিকাও যখন ভিন্ন চাল দিয়েছে, এখন ভারতও ভিন্ন চাল দেবে, এটাই স্বাভাবিক। আর বলার অপেক্ষা রাখে না, ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ, চাণক্যের ভূমি। সুতরাং চাণক্য পুত্র তারা তারা আপনি দেখবেন, আমি পরশুদিন একটা পোস্ট দিয়েছিলাম যে কূটনীতিতে অ্যাবসলিউট বলতে কিছুই নাই। যেমন আমেরিকা চায় না, চরম বিরোধ ছিল, কিন্তু এরা দেখেন 71-এ এক হয়ে গেছে। আবার দেখেন আপনি আজারবাইজানে, সেখানে যখন যুদ্ধ হলো, আর্মেনিয়ার পক্ষে আপনি দেখেন ইসরায়েল আর ইরান এক পক্ষ হয়ে আজারবাইজানের পক্ষ নিল। ইরান আর ইসরায়েল দুটোই পরস্পর বিরোধী ভয়ঙ্কর শত্রু রাষ্ট্র, দুইজন দুইজনকে মনে করে, অথচ আজারবাইজানের দুইজনেই সাহায্য করলো। আবার ভারত গিয়ে তখন আর্মেনিয়ার পক্ষে নিল। তো কূটনীতিতে, সামরিক নীতিতে, বিশ্ব নীতিতে কখন কে যে কার পক্ষে নেবে সেটা আমরা অনুমান করতে পারবো না। যেমন এখন আমরা অনুমান করতে পারতেছি না যে, আপনাকে আমি বলে দিই, চায়না যদি ভারতের সাথে আসলে মিটিং করে এবং সফল হয়ে যায়, মানে মিটিং তো হবেই এবং সফল হয়ে যায়, এই ইউনূস সরকার একেবারে তাসের ঘরের মতো উড়ে যাবে। কারণ চায়নার মদত ছাড়া, চায়না এই যে দেখেন বাংলাদেশ থেকে বিএনপি, তারপর আপনার জামাত, এমনকি এই কি হেফাজতের নেতারা ঘুরে আসলো, বামপন্থীদের কিন্তু দাওয়াত দেয় নাই চায়না। এই তিন দলকে দাওয়াত দিয়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। আবারও বলি, বিএনপি, জামাত এবং হেফাজতে ইসলাম। সম্ভবত চরমনায় গেছে কিনা আমি জানি না, কিন্তু এই তিন দল গিয়েছে, এটা আমি নিশ্চিত। তারা সেখানে চায়না থেকে মিটিং করেছে। কিন্তু এখন এই চায়না কেন তারা ইউটার্ন নিতেছে? কারণ বাংলাদেশ এবং পাকিস্তান এখন সরাসরি সরাসরি মার্কিনীদের পক্ষ নিয়েছে। এটা চীন ভালো চোখে দেখে নাই। এবং চীন যদি, আমি স্পষ্ট ভাবে বলি, চীন যদি বিচ্ছ করে, চীন যদি এই সরকারের বিচ্ছ করে, যেমন বিএনপি বিচ্ছ করলে জামাতকে হাতে বাটি ধরতে হবে, জামাত এই দেশে টিকে থাকতে পারবে না। বিএনপি কালকে যদি বলে যে তারা জামাতের সাথে আগেও নাই পিছেও নাই, এই দলটা মাঠেই নামতে পারবে না। জামাত ইসলাম রাস্তাঘাটে চলতে পারবে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, পাবলিকের হাতে লাঠি গোতা খাবে, দৌড়ানি খাবে। ঠিক তেমনি চায়না যখন এই সরকার, এই তথাকথিত, যেটাকে আমি এনজিওগ্রাম সরকার বলি, এই সরকারের পেছন থেকে তাদের সমর্থন সরিয়ে নেবে, এই সরকার টিকবে না, তো যে কোনো সময় পড়ে যাবে। এই সরকার টিকতে পারবে না। আমেরিকা, শুধুমাত্র আমেরিকা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। কারণ ইউক্রেনে কেন পেরেছে জানেন? ইউক্রেনের ওইখানে ইউরোপের সমস্ত দেশ রয়েছে, ইউরোপের সমস্ত দেশ ন্যাটোর সদস্য, তাই ইউক্রেনে গিয়ে ন্যাটো সুবিধা করতে পেরেছে। তাই আমেরিকা ইউক্রেনের সুবিধা করতে পেরেছিল, এখনো পারতেছে। কিন্তু বাংলাদেশটা তা না, বাংলাদেশ তো একেবারেই ভারতের পেটের মধ্যে, একেবারেই ভারত এবং চীনের পেটের ভিতরে। আপনি এখানে এসে সুবিধা না সাগর পথে সুবিধা করতে পারবেন, মানে আমেরিকা না সাগর পথে সুবিধা করতে পারবে, না আকাশ পথে সুবিধা করতে পারবে। এখন আপনি ব্যাটল গ্রাউন্ড যদি ধরি, বাংলাদেশের ভূমি, সেখানে আপনি আপনার সমর্থিত একটা সরকার বসিয়েছেন। কোন সরকার? যে সরকার গত 5 তারিখে যে জনপ্রিয়তা ছিল, বা গত 8 তারিখে, আপনি 8 তারিখে দেখেন তো তার 1 বছর পূর্তি হলো, এই 8 তারিখে তার জনপ্রিয়তা কি? আপনি দেখেছেন যে 667 নাকি 68টা সিটের ট্রেন, সেখানে 17 জন লোক আসছে ইংরেজ সরকারের এই মিটিং এ, মানে এনজিও কি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মিটিং এ সুপার ফ্লপ হয়েছিল। আর এনজিওগ্রাম সরকারের প্রধান ডক্টর ইউনূসের সেই প্রোগ্রাম সুপার ডুপার ফ্লপ। সুতরাং
আপনি একেবারেই যার সমর্থন নেই, মিনিমাম তো সমর্থন থাকতে হবে, তাই না? ধরেন আপনি আমাকে জামালপুর গিয়ে আমাকে আপনার সমস্ত শক্তি, অর্থ, বুদ্ধি, শক্তি দিয়ে আমাকে বসিয়ে দিলেন। আমার তো মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে। জামালপুরের লোক যদি আমাকে পছন্দই না করে, আপনি আমাকে কতক্ষণ রাখতে পারবেন? আপনি তো আপনার বাহিনী দিয়ে আমাকে বেশিক্ষণ রাখতে পারবেন না যদি জামালপুরের জনগণ আমাকে না চায়। তো ডক্টর ইউনূসের দশা তাই। একদিকে তিনি এখন স্পষ্ট, এই যে কলিমুল্লাহ স্যারকে কেন গ্রেপ্তার করেছে, কলিমুল্লাহ স্যার বারবার বলেছেন ডক্টর ইউনূস আমেরিকান, ডক্টর ইউনূসের ওয়াইফ আমেরিকান, ডক্টর ইউনূসের সন্তান আমেরিকান। এগুলো বলার কারণেই তো। তো আপনি যত কিছুই বলেন, মানুষ তো আপনি লোকাল, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু আঞ্চলিকতা একটা বিরাট ফ্যাক্টর। এই গায়ের লোক ওই গায়ের লোকের সাথে মারামারি করে, তারা এক হয়ে যায়। শত্রুতা মিত্রতা থাকে, ঝগড়া বিবাদ থাকে, মানে কথা বলা বন্ধ থাকে। কিন্তু যখন ঝগড়া লাগে দুই গ্রামের লোক, তখন সব দুই গ্রামের লোক, যার যার গ্রামের লোক এক হয়ে যায়। তো এই বাংলাদেশে এই কতদিন আপনি দালালদের বসিয়ে, কতদিন আপনার খয়ের খাদের বসিয়ে আপনি 17 কোটি টাকা, কতদিন আপনি 17 কোটি টাকা প্রতি মাসে ব্যয় করেন গ্রামীণ সেন্টার থেকে সোশ্যাল মিডিয়াতে, এগুলো কতদিন আপনি খরচ করে তো আপনি দালাল 17 জন খুঁজে পাবেন না। এটা আমরা জানি, আমরা দেখতেছি। সবচেয়ে আমি যেটা উল্লেখ করলাম একটু আগে, 667টি আসন একটা ট্রেনে, সেখানে 17 জন লোক আসে। এর চেয়ে আর লজ্জার কি আছে? আমি যদি জামালপুরে ট্রেন পাঠাই যে তোমরা আমার দেখতে আসো, মাগনা আসবা, আমার ধারণা ওই ট্রেনের অর্ধেক লোক আমাকে দেখতে আসবে। আর এখানে আসে 17 জন, এর চেয়ে লজ্জার আর তো। আমেরিকাকে কি করবেন আপনি? আপনি জোর করে তো বসিয়ে দিতে পারবেন না। তো আমেরিকা এখানে ফ্লপ করবে যদি এদের মিটিং, যদি ভারত, চায়না এবং রাশিয়ার মিটিং সফল হয়। এবং শুনতেছি সেইখানে নাকি ইরানও থাকবে, শুনতেছি, সত্য না মিথ্যা জানি না। আবার শুনতেছি সেখানে তুরস্কও থাকতে পারে। তো তুরস্ক না, সন্দেহজনক, এখানে তুরস্ক আমি সত্য। একটা বিষয়ে ফরিদ ভাই আমি একটু ক্লিয়ার জি। করি আপনাকে। আপনি হম হম। দেখেন, যখন রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা করলো, কারণটা জি। কি? কারণটা হচ্ছে নেটো। হ্যাঁ, হম। ইউক্রেন নেটোর ভিতরে ঢুকবে। জি জি কেউ জি। কিন্তু নিজের অস্তিত্ব কিন্তু ছাড় দিতে চায় না। যদি হম। ইউক্রেনে যদি নেটো যদি আপনার অবস্থান করে, তাহলে রাশিয়া জানে, হ্যাঁ, তারা মারাত্মক ঝুঁকিতে থাকবে। সেই জায়গায় অবশ্যই। আপনি জানেন হুম। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্যে স্পষ্ট লেখা আছে চীনের কাছ থেকে কোনো কিছু বাংলাদেশ আনতে পারবে না। সেই হুম। জায়গায় আপনার চীন তো আপনার এটা ছাড়বে না। কারণ ইয়েস। বাংলাদেশের চীনের কিন্তু মানে কোটি কোটি বিলিয়ন ইনভেস্ট, এক্স্যাক্টলি। চীনের ইনভেস্ট। এই যে পদ্মা সেতুর কিন্তু ওরা কিন্তু বিভিন্ন চীনের। যন্ত্রপাতিতে সাহায্য করেছে। হুম। এখন হুম। বাংলাদেশের মতো একটা বিজনেসের জায়গা চীনে কি ছেড়ে দেবে? এবং আপনি প্রশ্নই আসে যেভাবে না। রাশিয়া ইউক্রেনকে যাতে নেটোর ভিতরে না ঢুকতে পারে মানে হামলা করেছে, একই ঘটনা কিন্তু বাংলাদেশের বেলায় ঘটবে। এটা জি। আমার না, আমি বিভিন্ন বিষয় কারণ ইন্ডিয়া তো ছাড়বেই না, চীন কখনোই ছাড়বে না। কারণ তাদের একটা ব্যবসায়ী যে ব্যবসার যে একটা স্থান, ব্যবসা একটা দেশ, তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, তাও চীনের জি কাছে। আর ওইখানে যদি জি। আমেরিকা আসে, টোটাল দক্ষিণ এশিয়াটা সেখানে মাতব্বরি আমেরিকা করবে। কি বলবেন? অস্থিতিশীল হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন। যদি এখানে মার্কিন ঘাঁটি হয়ে যায়, ঠিক আফগানিস্তানে মার্কিনিরা থাকার কারণে যে পরিস্থিতি যেরকম হয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতি, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে বাংলাদেশে। আর এটা ক্ষতি হবে প্রথম ভারতের জন্য, তার চেয়ে বেশি ক্ষতি হবে চায়না। এটা হলো সরাসরি ক্ষতি হবে ভৌগোলিক কারণে। আর আপনি যেটা মার্কেটের কথা, এটা তো নগদ, ওটা হচ্ছে পরে 5 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পর ক্ষতি হবে। আর যে মার্কেট হারানোর ব্যাপার বলে, এটা তো সরাসরি একেবারেই। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে আসল কথা, যে এখানে চীন আর ভারত ঐক্যবদ্ধ হয়ে যাবে। কারণ কোন অবস্থাতে চীন এই 17 কোটি মানুষের দেশের মার্কেট, সুপার মার্কেট, মূলত এই বাংলাদেশটা হচ্ছে চীন আর ভারতের সুপার মার্কেট। আমরা যে যাই বলি না কেন, এই বাংলাদেশটা হচ্ছে ভারত এবং চায়নার সুপার মার্কেট, আমরা যে যেভাবে ব্যাখ্যা করি। আর বাংলাদেশ হচ্ছে চায়না, বাংলাদেশ হচ্ছে চায়না আর ভারত হচ্ছে বাংলাদেশের কাঁচামাল আমদানির জায়গা। আমরা যত কিছু উৎপাদন করি তার কাঁচামাল গুলো চায়না, বেশিরভাগ, সব না, বেশিরভাগ আসে ভারত ও চায়না থেকে। আমাদের ফ্যাক্টরি চায়নার মাল, আমাদের ঘরের কোথায় চাইনিজ জিনিস নেই, কোথায় আমাদের ভারত আর চায়নার জিনিস নেই। কালকে যদি ভারত ফুড চেইন বন্ধ করে দেয়, বাংলাদেশের দুর্ভিক্ষ লাগবে। পরশুদিন যদি চায়না বাংলাদেশের শিল্পের যে একটা আমদানির ব্যাপার মাত্র 1 মাস বন্ধ রাখে, বাংলাদেশের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, একেবারে ক্লোজ, একেবারে ক্লোজ। বাংলাদেশের মানুষ একটা সুইচ খুঁজে পাবে না, নষ্ট হইলে একটা সুইচ খুঁজে পাবে না। যেই দেশে মাইলস্টোন কলেজে যখন দুর্ঘটনাটা ঘটে, ভয়ঙ্কর সেই মর্মান্তিক দুর্ঘটনা, আগুন লাগে,
বিমান দুর্ঘটনায়, মানে ট্রেনিং প্লেন যেটা দুর্ঘটনা ঘটে, সেখান থেকে আধুনিক হসপিটালে আসতে 10 টাকা হইলো ট্যাক্সি ভাড়া। আমি ওখানে তো ছিলাম 18 নম্বর, আমি জানি। 10 টাকা হইলো ওই লেগুনা ভাড়া, 10 টাকা হইলো বিআরটিসি বাস ভাড়া। রিক্সায় আসলে হাইস্ট আপনার কাছ থেকে নিবে 40 টাকা, সর্বোচ্চ নিলে 40 টাকা। আর সিএনজি তো যদি আপনি আসেন, মানে যদি আপনি বেশি ভাব দেখে আসেন, হাইস্ট আপনার কাছ থেকে নেবে 100 টাকা। সেই সিএনজি ভাড়া কিন্তু তারা 1000 টাকা চাইতো, যেখানে পায়ে হেঁটে আসলে আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে না, 20 মিনিট, সেখানে 1000 টাকা নিচ্ছে। এই জাতি তো আমরা কালকে যখন চীন আর ভারত বাংলাদেশের একজন ফুড চেইন, আরেকজন যদি এই যে মানে কাঁচামাল, শিল্পের কাঁচামাল এবং ইলেকট্রিক দ্রব্যাদি যদি বন্ধ করে দেয়, এই দেশের মানুষকে আমেরিকা থেকে আপনি গম 1 টাকার গম 3 টাকায় আনবেন কয় দিন? তো আপনি তখন এই যে চাইনিজ যে 10 টাকা দামের সুইচ, আপনি আমেরিকা থেকে আর সুইজারল্যান্ড থেকে আনবেন 1000 টাকা দিয়ে? বাংলাদেশের মানুষের সেই মুরদ আছে, ওই যারা শিল্পপতি তারাও তো পালিয়ে যাবে এই দেশ থেকে, মানুষ মানুষকে কামড়ে খেয়ে ফেলবে। এই দেশের মানুষ, আমি বলি আপনাকে, এই দেশে যদি দুর্ভিক্ষ লাগে, মানুষ মানুষকে কামড়ে খেয়ে ফেলবে। কোনো ক্যান্টনমেন্ট, কোনো ন্যাটো, কোনো সরকার তারা